করোনার নবম ভ্যাকসিন হিসেবে ভারতের সেরামের তৈরি কোভোভ্যাক্সকে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দরিদ্র দেশগুলোর টিকার চাহিদা পূরণের আশা। ফেসবুকে হয়রানির শিকার 50,000-এর বেশি ব্যবহারকারী। হ্যাকিং সহ নজরদারির অভিযোগে 7টি সংস্থাকে নিষিদ্ধ করল মেটা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচি। করোনার নবম ভ্যাকসিন হিসেবে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্সকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় শুক্রবার টিকার অনুমোদন দেয় সংস্থাটি। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বের দরিদ্র দেশগুলোর টিকার চাহিদা পূরণে এটি সাহায্য করবে। অন্যদিকে বিশ্বজুড়ে করোনার টিকার বৈষম্য কাটাতে সমন্বিত পদক্ষেপের প্রতি গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব। কোভিড টিকা আবিষ্কারের পর থেকেই চলছে আলোচনা ও গবেষণা। নতুন টিকা অনুমোদনের প্রক্রিয়া সময় সাপেক্ষ ও জটিল হওয়ায় করোনার জন্য এ পর্যন্ত 8টি ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার নবম টিকার অনুমোদন দিল বৈশ্বিক এই সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্স নামের ভ্যাকসিনটির অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের দরিদ্র দেশগুলোর টিকার চাহিদা পূরণে নতুন অনুমোদন দেওয়া টিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানায় সংস্থাটি। শীঘ্রই এটিকে ভ্যাকসিন শেয়ারিং সিস্টেম কোভ্যাক্সের আওতায় এনে চাহিদা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন জি7-এর নেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটের নেতারা আরও বলেন, করোনা সংক্রমণ বাড়ায় তারা উদ্বিগ্ন। অন্যদিকে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে সমন্বয়হীনতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানান সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেজ। এছাড়া 2022 সালের প্রথমার্ধে বিশ্বের 70% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যের কথাও বলেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আবারও রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। মহামারী শুরুর পর গেল একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে দেশটি। সবশেষ একদিনে যুক্তরাজ্যে নতুন করে 88,376 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন ধরন ওমিক্রন আতঙ্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেও লকডাউনের সিদ্ধান্তের বিপক্ষে ব্রিটিশ প্রশাসন। আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যে করোনা শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার যুক্তরাজ্যে নতুন করে 88,376 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একদিন আগেও যা ছিল 78,000। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ 68,053 জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে প্রায় 1,11,00,000 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর সংক্রমণ শনাক্তের সর্বোচ্চ সংখ্যা পৌঁছানোয় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। করোনার আগের ধরনগুলোর সঙ্গে তুলনা করলে আগামী কয়েকদিনে সংক্রমণের হার নাগালের বাইরেও চলে যেতে পারে। বড়দিনের উৎসব ঘিরে আক্রান্ত আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে ওমিক্রন আতঙ্কে যুক্তরাজ্যে দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে সংক্রমণ মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ জারির পক্ষে নন যুক্তরাজ্যের শতাধিক আইন প্রণেতা। এখনই লকডাউন জারির কোনো সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বিশ্বজুড়ে করোনা নতুন ভয়াল থাবার নাম ওমিক্রন। নতুন এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের বুস্টার ডোজ 80% বেশি কার্যকর বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। ইম্পেরিয়াল কলেজের একদল গবেষক বলছেন, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন তুলনায় বুস্টার ডোজ ওমিক্রন আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তিকে প্রায় 85% সারিয়ে তুলতে সক্ষম। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করেন তারা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। মহামারীর বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পথে বসতে চলেছে দেশটির পর্যটন শিল্প। মিজানুর রহমান রাসেলের প্রতিবেদনে বিস্তারিত।
প্রাণঘাতী করোনা ভাইরাসের চতুর্থ দফা সংক্রমণে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। ওমিক্রনের বিস্তার রোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন দেশটির ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম শিল্প। কয়েক দফা লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়ছে দেশটির পর্যটন শিল্পে জড়িত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন এই শিল্পে টিকে থাকায় এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনার শুরু থেকে পর্যন্ত আমরা যারা ট্রাভেল ও ট্যুরিজম বিজনেসের সাথে জড়িত আছি তারা এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি। অদূর ভবিষ্যতে এভাবে চলতে থাকলে আমরা আমাদের অফিস খরচ, স্টাফ খরচ দিয়ে টিকে থাকতে পারবো কিনা সন্দেহ আছে। দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম এই খাতে কর্মসংস্থান হারানোর শঙ্কাও করেছেন অনেকে। দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাস বিস্তার রোধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাভেলস এবং ট্যুরিজম শিল্পে জড়িত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এদিকে ট্যুরিজম শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি প্রণোদনার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শীঘ্রই বিকল্প উপায় বের করে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তাদের। দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনার চতুর্থ দফা সংক্রমণের বিস্তার রোধে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন দেশটির ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম শিল্প। আর এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন চলতে থাকলে অসংখ্য মানুষের কর্ম হারানোর আশঙ্কা প্রকাশ করছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য কঠিন হলো ইতালি প্রবেশ। দেশটির নতুন নিয়ম অনুযায়ী ইইউর দেশগুলোর নাগরিকদের ইতালিতে প্রবেশের 48 ঘন্টার মধ্যে করতে হবে করোনার পিসিআর টেস্ট। আর যাদের গ্রিন পাস নেই তাদের 5 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমন সিদ্ধান্তে বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষে বিদেশি পর্যটকের আগমন শূন্যের কোঠায় নেমে আসবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এতে ক্ষতির মুখে পড়বে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। জেরুজালেমের বেথেলহাম যিশুর জন্মস্থান হলেও ইতালির রোমকে ভাবা হয় খ্রিস্ট ধর্ম প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে। তাই ডিসেম্বরের শেষ সপ্তাহে ক্রিসমাসের ছুটিতে খ্রিস্ট ধর্মের মানুষ ছুটে আসেন ইতালিতে। তবে এবার চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নতুন এক অধ্যাদেশ জারি করেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের যাদের পূর্ণ টিকা নিয়ে আছে তাদের ইতালি প্রবেশের 48 ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আর যারা টিকা গ্রহণ করেননি তাদের পিসিআর টেস্টের পাশাপাশি দেশটিতে প্রবেশের পর 5 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। পিসিআর টেস্টের বাধ্যবাধকতা থাকছে ইতালি থেকে বাইরে যেতে চাওয়া মানুষদের জন্য। দেশটির এই নিষেধাজ্ঞায় ইতালির পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান স্থানীয় প্রবাসী ও ব্যবসায়ীরা। ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। এটা সামনের বড়দিন এবং নববৎসরের ছুটিতে আমাদের বাংলাদেশিরাও যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারাও অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। আমি একজন ইতালীয় ব্যবসায়ী। করোনা ভাইরাসের নতুন নিয়মে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের ছুটির দিনগুলোতে অনেক ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা। নতুন অধ্যাদেশে দেশটির চলমান জরুরি অবস্থার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর থেকে 2022 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা মহামারীতে ইউরোপের প্রথম ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। গত 1 বছর ধরে দেশটির কঠোর টিকা কর্মসূচি ও বিভিন্ন অধ্যাদেশ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেক ক্ষেত্রেই সাফল্য দেখিয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভ্যারিয়েন্ট ও প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোর করোনা পরিস্থিতির কারণে দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ার করেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে দেশটির করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি ভাবিয়ে তুলেছে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও। সময় সংবাদ, ইতালি। হ্যাকিং সহ বিভিন্ন অনলাইন নজরদারির সঙ্গে জড়িত সন্দেহে কমপক্ষে 7টি সংস্থাকে নিষিদ্ধ করেছে সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানগুলোর হয়রানির শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 50,000-এর বেশি ব্যবহারকারী। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে মেটা। সম্প্রতি ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের মতো ডিজিটাল গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এর সঙ্গে তাল মিলিয়ে তৎপর হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও। তারই ধারাবাহিকতায় হ্যাকিং সহ বিভিন্ন অনলাইন নজরদারির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মেটার প্রতিবেদনে যে প্রতিষ্ঠানগুলোর নাম উঠে এসেছে তার মধ্যে আছে কগনাইট,
ভেরিন্ট সিস্টেমস, ইসরায়েলের প্রতিষ্ঠান ব্ল্যাক কিউব ও কবওয়েবস টেকনোলজিস এবং ভারতীয় প্রতিষ্ঠান বেলট্রক্সের নাম। সংস্থাগুলোর প্রতি ভুয়া অ্যাকাউন্ট খোলা, যাদের টার্গেট করা হয়েছে তাদের ফেসবুক বন্ধুদের তালিকা থেকে বাদ দেয়া এবং হ্যাকিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে ভুয়া তথ্য ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে মেটার। মেটা জানায় নজরদারির ভুক্তভোগীদের মধ্যে ছিলেন তারকা ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সংবাদকর্মী, আইনজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং সাধারণ ব্যবহারকারীরাও। এমনকি নজরদারি থেকে বাদ যায়নি ভুক্তভোগীদের পরিবার ও কাছের বন্ধুরাও। মেটার পাশাপাশি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর থেকেও একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে প্রায় ৩০০ ইউজার অ্যাকাউন্ট মুছে দিয়েছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ বহু কিংবদন্তি দায়িত্ব পালন করেছেন কলকাতার পৌরসভার। ব্রিটিশ আমলে তৈরি পৌরসভা ভবনটি কলকাতার নগর ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেই নগর ব্যবস্থাপনায় এবার কাকে দায়িত্ব দেবেন কলকাতাবাসী? ইভিএম ভোটে সে সিদ্ধান্তই জানা যাবে আগামী 19 ডিসেম্বর। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার স্থায়ী ভোটারের সংখ্যা 40 লাখ হলেও প্রতিদিন কলকাতায় প্রায় 2 কোটি মানুষের সমাগম। আর তাদের পানি, বিদ্যুৎ, জননিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, সর্বোপরি নগর ব্যবস্থাপনায় দেখভালের দায়িত্ব এই লালবাড়ির। 1874 সালে ভবনটিতে গঠিত হয় কলকাতা পৌর সংস্থা, যা পরবর্তীতে বিবর্তনের পথ ধরে আধুনিক কলকাতা পৌরসভা নামে নামকরণ হয়। প্রায় 150 বছরের পুরনো এই সংস্থার মেয়রের দায়িত্ব পালন করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরি বাংলা, একে ফজলুল হক, ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতো কিংবদন্তিরা। ঐতিহ্যবাহী সেই কলকাতা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 19 ডিসেম্বর। এতে অংশ নিচ্ছে তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস। এরই মধ্যে দলগুলো সম্পন্ন করেছে প্রচারণা। এদিকে বিধানসভা ভোটে রক্ত ঝরতে দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। তাই কলকাতার পৌর ভোটে কি হতে পারে তা নিয়ে সংশয়ে আছেন সাধারণ ভোটাররা। তবে সুষ্ঠু ভোট হওয়ার প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী 21 ডিসেম্বর ভোটের ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রায় একতরফাভাবেই বিজেপিকে টক্কর দিয়ে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় ফেরে তৃণমূল কংগ্রেস। আর এই বারেটি পরপর 2 দফায় তৃণমূল কংগ্রেসের থাকার পর তারা বিশ্বাস করছে তৃতীয়বারের মতো আবার এই লালবাড়ির দখল নেবে ঘাসফুল শিবির। কলকাতার কর্পোরেশন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা নানা ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করে যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া অনুষ্ঠানও আয়োজন করছেন বাংলাদেশিরা। বিজয়ের দিনে শারজা প্রদেশের আল মাদাম স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নানা ধরনের বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি টি-20 বিশ্বকাপ ও টি10 প্রিমিয়ার লিগও অনুষ্ঠিত হয়েছে এখানে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খেলাধুলায় মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার রাতে শারজা মাদাম স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচের আয়োজক ছিলেন ড্রাগন মার্ট কিংস্টার নামে একটি সংগঠন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন কিংস্টার ক্লাব ও সুপার ফাইটার। টি-20 ম্যাচে কিংস্টার ক্রিকেট ক্লাব 18 রানে জয়লাভ করেন। এই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকল প্রবাসীরা, বিশেষ করে ড্রাগন মার্টের যে সকল প্রবাসীরা এই মহৎ উদ্যোগ নিয়েছে, আজকের এই বিজয়ের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কিংস্টার ক্লাব 20 ওভারে 208 রান সংগ্রহ করে। জবাবে সুপার ফাইটার ক্লাব 190 রান করতে সক্ষম হয়। সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কিংস্টার ক্লাবের মোহাম্মদ মাহফুজ। সেরা বোলার নির্বাচিত হয়েছেন একই টিমের মোহাম্মদ আরমান। ড্রাগন মার্ট কিংস্টার টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের সবাই একসাথে একটা টিম হয়ে খেলার কারণে আমরা আজকে জয়লাভ করেছি। এই জয়লাভ আমাদের প্রবাসীদের। প্রতিযোগিতাপূর্ণ খেলার মধ্যে আজকে আমরা হেরেছি, কিন্তু হারাটা বড় বিষয় না,
আমরা সবাই মিলে হাসি খুশি এখানে একটা ক্রিকেট ম্যাচ আয়োজন করেছি, সবাই মিলে আসতে পেরেছি, এটা আমাদের জন্য বড় একটা সুখের বিষয়। এই ক্রিকেট ম্যাচটি উপভোগ করার জন্য অসংখ্য প্রবাসী বাংলাদেশি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরা। এই সময় তারা প্রবাসী সুস্থ বিনোদনের মাধ্যমে বাংলাদেশকে বিদেশের মাটিতে উপস্থাপনের জন্য আহ্বান জানান। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। স্বাধীনতার গৌরবময় বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শুক্রবার জোহানেসবার্গের ফোর্টসবার্গ এলাকার আল মক্কা রেস্টুরেন্টে সর্বস্তরের দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিস্টার রিকি নায়ের। SH মোহাম্মদ মোশাররফ ও নোমান মাহমুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা মমিনুল হক মমিন সহ অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই দেশই রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। দুই দেশের গৌরবময় ইতিহাস রয়েছে। পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ কমিউনিটি কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র টাওয়ার ব্রিজকে লাল সবুজ রঙে সাজিয়েছে সিটি অফ লন্ডন কর্পোরেশন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিজের 2 টাওয়ারের মধ্যবর্তী 213 ফুট উঁচু ওয়াকওয়েতে আলোকসজ্জার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রুশনা আরা আলী, সিটি অফ লন্ডন কর্পোরেশনের লর্ড মেয়রের প্রতিনিধি, শ্রীলঙ্কা ও মালদ্বীপ টিমের ডেপুটি হেড সহ আরও অনেকে। দেশটির বিভিন্ন শহর ও বিশেষ করে টাওয়ার হ্যামলেটে মাসব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। কানাডার রাজধানী অটোয়া সিটিতে 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস সরকারিভাবে পালন করা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়া সিটি হলে আনুষ্ঠানিকভাবে এর সনদপত্র হস্তান্তর করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কমিউনিটি সার্ভিস সেন্টার অব কানাডার সভাপতি, সিটি হলের চিফ অব প্রোটোকল সহ আরও অনেকে। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আগতরা। বর্ণিল আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে এক্সপো 2020 এ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। আর এই বিজয় গাথা ইতিহাসের সাক্ষী হলেন দেশ বিদেশের অসংখ্য নাগরিক। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সারা পৃথিবীর আকর্ষণ এখন দুবাই এক্সপোকে ঘিরে। বিশ্বের 192টি দেশের অংশগ্রহণে লাখ লাখ পর্যটকের পদচারণায় মুখর এক্সপো 2020। বর্ণিল এই আয়োজনে দেশ বিদেশের অসংখ্য নাগরিকের উপস্থিতিতে উদযাপিত হল বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। এই সময় বিশ্ববাসীর সামনে রক্তস্নাত বিজয়ের গল্প শোনানোর পাশাপাশি সম্ভাবনাময় বাংলাদেশের নানা দিক তুলে ধরেন বাণিজ্য মন্ত্রী। আজকের এই গ্লোবাল মার্কেটে এই শোকেসে আমরা পার্ট করছি, আমাদের প্রোডাক্ট এখানে দেখানো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের এই যে লম্বা জার্নি 50 বছরের একটা সুন্দর। আন্তর্জাতিক সময় দরজায় করোনার চেয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। উৎসব ঘিরে বিশ্বব্যাপী চলছে নানা আয়োজন। পেরুতে আয়োজন করা হয়েছে পোষা কুকুরদের জন্য ব্যতিক্রমী প্যারেড প্রতিযোগিতা। বাহারি পোশাক পরিয়ে পোষা কুকুর নিয়ে আয়োজনে অংশ নেন স্থানীয়রা। কোনোটা সেজেছে শান্তার বেশে, কোনোটা আবার ক্রিসমাস ট্রির আদলে। বড়দিন উদযাপন উপলক্ষে পেরুর পেরুভিয়ান শহরে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে এমন বর্ণিল সাজে অংশ নিতে দেখা যায় কুকুরছানাদের। সঙ্গে আসেন কুকুরের মালিকরাও। প্রতিযোগিতায় অংশ নেয় কয়েকশো কুকুরছানা। সবাইকে হারিয়ে বিজয়ের মুকুট তুলে নেয় প্রিন্সেস নামে একটি কুকুর, যার গায়ে ছিল ক্রিসমাস ট্রির আদলে তৈরি পোশাক। পোশাকে সৃজনশীলতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন আয়োজকরা। এদিকে নিজের পোষা কুকুরের জয়ে উচ্ছ্বাস জানান মালিক। আমি খুবই আনন্দিত। 1 সপ্তাহ ধরে পোশাক তৈরির কাজ করেছি। সৃজনশীলতার পাশাপাশি সচেতনতা তৈরির বিষয়টিও মাথায় রেখেছিলাম। বড়দিন উপলক্ষে ছুটির দিনগুলোয় যেন নিজেদের পোষা প্রাণীর প্রতি বিশেষ নজর দেন মালিকরা। তাদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটান, তা স্মরণ করিয়ে দিতেই এমন উদ্যোগ নেন আয়োজকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।